এসএসসির ফলাফলে এবারও পিছিয়ে ছেলেরা। মোবাইল আসক্তি ও সামাজিক অর্থনৈতিক অস্থিরতাকে দুষছেন বিশেষজ্ঞরা। অভিভাবকদের যত্নশীল হওয়ার পরামর্শ। 10 বছর কি পড়াশোনা করালাম যে সে পাশ করবে না, সে তো একটু খারাপ করতে পারে। সমাজ কাঠামোকে, রাষ্ট্রকে, সবাইকে, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য যত্নবান। কাল আবারও বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ড লু। এবার রাজনীতিতে নেই পুরনো উত্তাপ। জলবায়ু সংকট সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনার ইঙ্গিত। ফরিদপুরের পঞ্চপল্লী মন্দিরে আগুন নির্মাণ শ্রমিকরা লাগায়নি। জেলা প্রশাসনের তদন্ত রিপোর্ট। দুজনের হত্যায় জনপ্রতিনিধি জড়িত। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ কিংবা ফলাফলে ছেলেরা কেন পিছিয়ে? অভিভাবক আর শিক্ষার্থীরা বলছেন ছেলেরা পড়ালেখায় উদাসীন, মোবাইল আসক্তি, ঘুরে বেড়ানো আর কিশোর গ্যাং সংশ্লিষ্টতাও এর জন্য দায়ী। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক অর্থনৈতিক অস্থিরতা কিংবা বিদেশমুখী হওয়ার প্রবণতায় পেছাচ্ছে ছেলেরা। সেই সঙ্গে এই সংকটের কারণ অনুসন্ধানে আন্তরিক গবেষণার তাগিদও দিচ্ছেন তারা। বলছেন ছেলেদের ভালো ফলাফলের জন্য অভিভাবকদের যেমন যত্নের প্রয়োজন, ঠিক তেমনি শিক্ষায় বাড়াতে হবে রাষ্ট্রীয় বিনিয়োগও। আমার করা রিপোর্ট। রোববার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণায় স্বয়ং প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ছেলেদের অংশগ্রহণ কেন কম? কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে? 2023 ও 2024 সালের এসএসসি সমমান পরীক্ষার তুলনামূলক চিত্রে দেখা যায় পরীক্ষায় অংশগ্রহণ, পাশের হার কিংবা ভালো ফলাফলে মেয়েরা এগিয়ে। গেল বছরের চেয়ে এবছর সব ক্ষেত্রে আরও অবনমন ঘটেছে ছাত্রদের। গবেষণার মাধ্যমে তথ্য উপাত্ত জোগাড় করে আমাদের দেখতে হবে কেন এটা হচ্ছে। তবে শিক্ষায় মেয়েদের জন্য রাষ্ট্রীয় বিনিয়োগ বেশি। দ্বিতীয় হলো, মেয়েরা যখন সিরিয়াসলি পড়ালেখা করে তখন ছেলেরা বাইরে ঘুরে বেড়ায় বা গ্যাংবাজি করে। কেন ড্রপ আউট হচ্ছে? এটা আমরা কোভিডের একটা ইফেক্ট আছে। হ্যাঁ, তো 2 নম্বর হলো যে অর্থনৈতিক অবস্থা মানুষের। তৃতীয়ত আরেকটা জিনিস, একটা কালচার টেন্ডেন্সি দাঁড়িয়েছে যে লেখাপড়া করে কি হবে, আমি দেশের বাইরে চলে যাচ্ছি। আমি আরেকটা হলো খুব অ্যালার্মিং, যারা ছোট তারা কিন্তু দেখছে লেখাপড়া করে তো বেকার, এমএ পাস করে বেকার হয়ে আসে। ওভারঅল আমাদের যে এডুকেশন ফিলসফিটা, এডুকেশন সিস্টেমটার মধ্যে গলত হয়ে গেছে। 2024 সালের এসএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রীর অংশগ্রহণ, পাশের হার এবং জিপিএ 5 প্রাপ্তির পরিসংখ্যান বলছে সব ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে। কেবলমাত্র কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ছাত্রদের অংশগ্রহণ বেশি, যদিও সেই পরীক্ষায় পাশের হারে মেয়েরাই কৃতিত্ব দেখিয়েছে। ছেলেরা আর কি মনে করেন যে কর্মঠ না, পড়াশোনা করতে চায় না আর কি। ছেলেরা সবসময় বাইরে ফিল্ডিং দেয় একটু বেশি, সময় পড়াশোনায় কম দেয়। 9-এর পর থেকে বাচ্চাদের বিশেষ করে ছেলেদেরকে আমরা খুব একটা ধরে রাখতে পারি না। ছেলেরা ততটা প্র্যাকটিসটা একটু কম করে আর কি। কিশোরদের এই যে অপরাধ প্রবণতা, এটা কিন্তু দিনের পর দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বয়সন্ধিকাল, অ্যাডোলেসেন্স পিরিয়ড, এই ছেলেরা একটু মোবাইলের প্রতি একটু আসক্ত থাকে। সেলফোন এন্ড আদার ফোন, দিস ইজ ওয়ান অফ দি মেইন রিজন। শিক্ষা গবেষকরা বলছেন অভিভাবকের অমনোযোগ, কিশোর বয়সের অস্থিরতা এবং দিশাহীন ভবিষ্যতের দিকে তাকিয়ে ফলাফল খারাপ করছে ছাত্ররা। 50টার উপরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করতে পারে নাই। আচ্ছা, তারপরে 2.5 লাখের মতো স্টুডেন্ট টোটালি পাশ করতে পারে নাই। আমার প্রথম কথা হলো, কেন পাশ করবে না? 10 বছর কি পড়াশোনা করালাম যে সে পাশ করবে না, সে তো একটু খারাপ করতে পারে। সমাজ কাঠামোকে, রাষ্ট্রকে, সবাইকে, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য যত্নবান হতে হবে। সর্বজনীনভাবে শিক্ষায় রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে এবং সেখানে কোথায় কিভাবে বিনিয়োগ হবে, যথাস্থানে যথাসময়ে বিনিয়োগ করা যেরকম প্রয়োজন, ঠিক একইভাবে সেই বিনিয়োগটা যথাযথ কাজে লাগছে কিনা সেটাও মনিটরিং করা অত্যন্ত প্রয়োজন। রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, গোটা বিষয় আমলে নিয়ে মেয়েদের পাশাপাশি ছেলেদের উপবৃত্তি প্রদান কার্যক্রমে জোর দেবে সরকার। উপবৃত্তি যদি সেটা যথাযথভাবে কাজ না করে, আমরা সেগুলো পরিবর্তন করে ছাত্রদেরকেও। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত নাম ছিল ডোনাল্ড লু।
দেশের নির্বাচন ও টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সরব ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আগামীকাল আবারও ঢাকা সফরে আসছেন তিনি। আবারও সরগরম রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগ বলছে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে সফর গুরুত্বপূর্ণ। অন্যদিকে ডোনাল্ড লুর এই সফর নিয়ে কোনো আগ্রহই নেই বিএনপির। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামীকাল 2 দিনের সফরে ঢাকায় আসছেন। 7 জানুয়ারির নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর এটি। তবে তার এবারের সফর যতটা না রাজনৈতিক, তার চেয়েও বেশি কূটনৈতিক বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আলোচনা হবে জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে। এছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনীতি আর পেছনে ফিরে যাবে না। নিষেধাজ্ঞার পুরনো সংখ্যা উড়িয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমরা কোনো উদ্যোগ ছড়াতে যাইনি। আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম, হঠাৎ চাঙ্গা হয়ে গেছে। সামনে তো আর কিছু নেই। ডোনাল্ড লু এসে আবার নিষেধাজ্ঞা নিয়ে এসে সরকারকে হটাবার কোনো অভিসন্ধি আছে কিনা সেটা বিএনপি ভালো জানে। প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সেটার ফলো আপটা করার জন্য আসছেন। ডোনাল্ড লুর এই সফর একেবারেই আমলে নিচ্ছে না বিএনপি। দলটির মহাসচিব বলেন, কে আসলো আর কে গেল তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আমাদের বিএনপির ব্যাপারটা আমরা বুঝি, আমরা কে কাউকে আসো না আসলে নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরেই আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতিটা আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। এদিকে সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডোনাল্ড লুর এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জননেত্রী শেখ হাসিনা পরপর চতুর্থবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে চিঠি লিখেছেন এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। ডোনাল্ড লু সম্পর্ককে ভিন্ন উচ্চতায় অর্থাৎ নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই আসছে। সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও কথা বলবেন। বিশ্লেষকদের ধারণা, সেখানে বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আলোচনা হতে পারে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে মন্দিরে অগ্নিসংযোগে নির্মাণ শ্রমিকদের সম্পৃক্ততা মেলেনি। মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে নির্মাণ শ্রমিক 2 ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। তিনি জানান, তদন্ত কমিটি শতাধিক ব্যক্তির বক্তব্য নেয়। তাদের বক্তব্যে এই ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি সহ শতাধিক ব্যক্তির জড়িত থাকার অভিযোগ মিলেছে। মন্দিরে কে বা কারা আগুন দেয় সেটি খুঁজে বের করা সম্ভব হয়নি। এই ঘটনায় চাঁদাবাজির প্রমাণও পাওয়া যায়নি বলে জানান জেলা প্রশাসক। গত 18 এপ্রিল রাতে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে নির্মাণ শ্রমিক 2 ভাই আরশাদুল খান ও আশরাফুল খানকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় 3টি মামলা করা হয়। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 31 জনকে। প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই হত্যাকাণ্ডের সাথে জনপ্রতিনিধি সহ অনেকের সরাসরি সম্পৃক্ততা ছিল। শ্রমিকরা আগুন লাগিয়েছে কিনা এই বিষয়ে কেউ কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় তাদের সম্পৃক্ততা আছে এটা প্রমাণ হয়নি। আকাশে মেঘের গর্জন মানেই আতঙ্ক। দুশ্চিন্তায় পড়েন বজ্রাঘাতে নিহতদের স্বজনরা। তাদের কেউ হারিয়েছেন স্বামী, কেউ বা সন্তান। স্বজন হারানোর এই যন্ত্রণা ভুলতে পারছেন না তারা। তাদের খোঁজও রাখে না কেউ। আমার ওয়াইফ করছে, মারা গেছে। আর মেয়েটা এনে ছিল, মেয়েটা ছেলে এনো, আমি ছিলাম এনে। 2022 সালের 19 এপ্রিল বজ্রাঘাতে স্ত্রী আর মেয়েকে চোখের সামনেই মরতে দেখেছেন কিশোরগঞ্জের বেলঙ্কা গ্রামের মুজিবুর রহমান। সেই ঘটনারই বর্ণনা দিচ্ছিলেন তিনি। এরপর পেরিয়েছে 2 বছর। ওলটপালট মুজিবুর রহমানের জীবন। জানালেন, সেদিনের কথা মনে পড়তেই আঁতকে ওঠেন। স্ত্রী এবং মেয়ে হারাইয়া এই নাতি-নাতকুতি নিয়ে আমি খুব অসহায় জীবন কাটাইতেছি। আমার কোনো নাই, অস্তিত্বই নাই। এখন
সেদিন মাহারা হয়েছিল 12 বছরের শিশুটি। বজ্রপাত হলেই বেড়ে যায় আতঙ্ক। পরিবারের বাকি সদস্যদের অবস্থাও তাই। এখন টাটা বললে আমাদের মার কথা মনে হয়, আমরা খুব কষ্ট পাই, শাশুড়ি আমার ননদ মারা গেছে, এরপর থেকে আমরা খুব দুশ্চিন্তা। খাগড়াছড়িতে সম্প্রতি বজ্রাঘাতে বাড়িতে আগুন ধরে যায়। ছেলেসহ পুড়ে মারা যান মা হাসিনা। প্রাণে বাঁচে এক সন্তান। স্ত্রী সন্তানকে হারিয়ে হতদরিদ্র সাদেক আলী এখন দিশেহারা। চলছে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। অনিশ্চয়তায় বড় ছেলের জীবন। ঠাড়াটা মারলো, ঠাড়াটার লগে আইয়া দেখি আগুন জ্বলতে আছে বাবা, আর কিছু দেখি নাই। নিবানোর মতো কোনো পরিস্থিতি ছিল না, কারণ আগুনটা এমনভাবে ধরছে, দাও দাও করে হয়তো ধরে গেছে। বজ্রাঘাতে কেউ হারাচ্ছেন স্বামী, কেউ বা সন্তান কিংবা স্বজন। এতে বাড়ছে উদ্বেগ। হাওর বাওর অধ্যুষিত জেলাগুলোয় মৃত্যুর হার আশঙ্কাজনক। প্রাণহানি ঘটছে দেশ জুড়েই। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আগামী 21 মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। চলছে প্রচারণা। এই বিষয়ে জানবো কুষ্টিয়ার ভেড়ামারা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, প্রচারণা কেমন চলছে, কি বলছেন প্রার্থী সমর্থকরা? রবিন, এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা পরিষদের সামনে। আসলে ভেড়ামারার বিষয়টি যদি আপনাকে বলি তাহলে একেবারেই নিরুত্তাপ নির্বাচন দেখতে যাচ্ছে ভেড়ামারা উপজেলাবাসী। এর কারণটি হলো এখানে একজন মাত্র প্রার্থী রয়েছে। কারণ আর যিনি সদ্য সাবেক আখতারুজ্জামান মিঠু, যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, তিনি শেষ মুহূর্তে তিনি উইথড্র করেছেন, যে কারণে প্রার্থী হয়েছেন একজন। যিনি প্রার্থী হয়েছেন তিনি ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি মুকুল নামের একজন, আবু হেনা মোস্তফা কামাল মুকুল, তিনি একমাত্র প্রার্থী হয়েছেন, যে কারণে কিন্তু তার কোনো প্রতিদ্বন্দ্বী আর মাঠে নেই ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে। এই ক্ষেত্রে যারা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন, আমি শুনেছি 7 জন মতো ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ভাইস চেয়ারম্যান রয়েছে এবং 2 জন নারী ভাইস চেয়ারম্যান আছে। তারা প্রচারণার কাজে আসলে এইদিকে গ্রাম অঞ্চল অনেক বেশি, যে কারণে কিন্তু তারা বিকেলের পরে বের হন এবং প্রচুর রোদের কারণে আসলে প্রার্থীরা এই রোদ গরমে আসলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে না। তারা সন্ধ্যার পর এবং বিকেলের পর থেকেই প্রার্থীদের কাছে যাচ্ছেন। এবং মেন আপনাকে ভেড়ামারা উপজেলার বিষয়টি যদি বলে রাখি, আসলে 6টি ইউনিয়ন নিয়ে কিন্তু ভেড়ামারা উপজেলা গঠিত এবং একটি পৌরসভা রয়েছে এবং 1,75,000 ভোটার নিয়েই আসলে এবারকার ভেড়ামারা উপজেলা নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিন, অনেক অনেক ধন্যবাদ সহকর্মী রুহুল আমিন বাবু। হাত নেই তাতে কি, কোনো প্রতিবন্ধকতাই বাধা হতে পারেনি চট্টগ্রামের সীতাকুণ্ডের রফিকুল ইসলাম রাব্বির কাছে। পা দিয়ে লিখেই এবারের এসএসসি পরীক্ষায় পেয়েছেন GPA 5। তার এমন সাফল্যে খুশি পরিবার ও পাড়া প্রতিবেশীরা। চট্টগ্রাম সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান মেধাবী এই শিক্ষার্থী। বাকি সবার মতো স্বাভাবিক জন্ম হলেও 2016 সালে একটি বৈদ্যুতিক দুর্ঘটনায় 2 হাত কেটে বাদ দিতে হয়েছিল রাব্বির। কিন্তু এই শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাকে। পায়ে লিখেই এবারের এসএসসি পরীক্ষায় রেখেছেন মেধার স্বাক্ষর। পেয়েছেন GPA 5। রাব্বির বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পূর্ব ভাটিয়ারি 4 নম্বর ওয়ার্ডে। বাবা বজলুর রহমান একজন দিনমজুর এবং মা রোজি আক্তার গৃহিণী। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার ইচ্ছে তার। নিজের পরিশ্রমের কারণে আজকে এতটুকু আসছি আল্লাহর রহমতে, এবং সামনে আরো বহুদূর যেতে হবে। স্বপ্নের কোনো এক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বা ঢাকা বিশ্ববিদ্যালয়, এসব বিশ্ববিদ্যালয়ে নিজেকে শিক্ষক হিসেবে দেখার একটি ইচ্ছা বা স্বপ্ন বলা যায়। তার এমন সাফল্যে খুশি বাবা মা, পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজন। ফলাফলের পর থেকে তাকে এক নজর দেখতে বাড়িতে ভিড় করছেন অনেকে। সাথে আনছেন মিষ্টি ও ফুল। লেখিও মানুষ পাস করতে পারে না, এই যে ঠ্যাঙ্গে লেগে পাস করছে, আমরা বহুত গর্ব, মানে বহুত খুশি। অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু ঠিক, কিন্তু মনটাকে কখনো ছোট করে নাই যে আমি করতে পারবো ইনশাল্লাহ। তাকে শুভেচ্ছা জানাতে চট্টগ্রাম 4 আসনের সাবেক MP আলহাজ দারুল আলম মহোদয় শুভেচ্ছা জানাতে আমাকে পাঠাইছে এখানে মিষ্টি এবং ফুল নিয়ে। 2টা হাত না থাকার কারণে আজকে সে GPA 5 পেয়েছে, আমরা গর্বিত। প্রতিবন্ধীরা সমাজ ও পরিবারের বোঝা নয় বলছেন রাব্বির বাবা। ছেলের স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি। আমার ছেলে দেখা দেখি প্রতিবন্ধী যাতে কেউ ঘরে না থাকুক, প্রতিবন্ধী ঘরে থাকলে অন্ধকার হয়ে থাকবে, যাতে স্কুলে লেখাপড়া করে ওর জীবনটা উন্নত করতে পারে, এটাই আমাদের আশা।
রাব্বি ভাটিয়ারি হাজী তবারক আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। আর মাত্র 2 বছর পর অবসরে যাবেন বগুড়ার ট্রাফিক পুলিশ আব্দুস সামাদ। পদোন্নতি কিংবা পেনশন গ্র্যাচুইটির চিন্তা একপাশে রেখে এসএসসির গণ্ডি পেরোলেন তিনি। গতকাল প্রকাশিত এসএসসির ফলাফলে 57 বছর বয়সী আব্দুস সামাদের স্বপ্ন সফল হয়েছে। 8ম শ্রেণী পাশ করে যোগ দিয়েছিলেন পুলিশ বাহিনীতে। দীর্ঘ 37 বছর পর চাকরি জীবনের শেষ প্রান্তে এসে এসএসসি পাশ করেছেন সামাদ। বিস্তারিত জানাচ্ছেন মেহেরুল সুজন। পারিবারিক অসচ্ছলতার কারণে 8ম শ্রেণী পাশের পর 1987 সালে পুলিশের কনস্টেবল পদে যোগ দেন রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা আব্দুস সামাদ। এসএসসি পাশ না করায় চাকরি জীবনে ব্যক্তিগত আক্ষেপ থাকলেও কখনো সুযোগ হয়ে ওঠেনি পড়ালেখা করার। কয়েক বছর আগে হোমিওপ্যাথি নিয়ে আগ্রহ তৈরির পর ফের পড়াশোনার ইচ্ছে আর পুরনো স্বপ্ন মাথাচাড়া দেয় সামাদের। বছর 2 আগে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 9ম শ্রেণীতে ভর্তি হন তিনি। এরপর অংশ নেন এবারের এসএসসি পরীক্ষায়। আমি অনেক হোমিও বই পড়াশোনা করি, প্রায় 32 বছর ধরে আমি হোমিও বই পড়াশোনা করি। আমার এসএসসি পাস না হলে ডিপ্লোমা করা যাবে না, ডিএমএস করা যাবে না, বিধায় আমি এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিই এবং 9ম শ্রেণীতে আমি ভর্তি হই। সন্তানদের যখন উচ্চশিক্ষা প্রায় শেষ, সেই সময়ে এসে এসএসসি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর স্ত্রী, সন্তান ও সহকর্মীরা সহযোগিতা করেছেন বলছেন আব্দুস সামাদ। তবে কাজটিকে বুড়ো বয়সের ভীমরতি বলে কটাক্ষও করেন কেউ কেউ। অবশ্য এতে দমে যাননি তিনি। শেষমেশ 4.25 জিপিএ পেয়ে পাশ করেছেন আব্দুস সামাদ। পরিবার অনেক সাপোর্ট করছে। রাত্রে যখন লেখাপড়া করছি অনেক ওরা কথাবার্তা বলে নেয়, আমি পড়াশোনা করছি, রাত্রে অনেক তারা হেল্প করছে। স্যারেরাও বলছে, এসপি স্যারও বলছে যে পরীক্ষা দেবে, ঠিক আছে, তোমার যতদূর লেখাপড়া দরকার ততদূর করতে পারে। মা খুব খুশি, মাও জানে পরীক্ষা দিয়ে পাশ করার পরে, কারণ আমার ফ্যামিলিতে সবাই এসএসসি পাশের নিচে নাই, খালি একমাত্র আমি ছিলাম। আব্দুস সামাদের এসএসসি পাশের স্বপ্ন পূরণের খবরে খুশি তার সহকর্মীরাও। তারা বলছেন, লক্ষ্যমাফিক চেষ্টা আর অধ্যাবসায়ের কাছে বয়স কোনো বিষয় নয়। আব্দুস সামাদ তার একটি উদাহরণ হয়ে থাকবেন। এত বছর বয়সেও চেষ্টা থাকলে, মানুষের মধ্যে আকাঙ্ক্ষা থাকলে একটা ভালোভাবে একটা পাস করা যায় কিংবা একটা সার্টিফিকেট অর্জন করা যায়, সেটার উনি একটা দৃষ্টান্ত। উনি এই কাজটা করেছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাই, কনগ্রাচুলেট জানাই। সহকর্মী হিসেবে ওনার এই কৃতিত্বটাকে আমরা গর্ব অনুভব করি। পড়াশোনা চালিয়ে যাবার পাশাপাশি পুলিশ বাহিনী থেকে অবসরের পর হোমিওপ্যাথি চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান আব্দুস সামাদ। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।